বাই ডুইং। তিনি যে শিক্ষার কথা বলেছিলেন এখানে, আচ্ছা লেখাটা তো দেখতে পাচ্ছ, স্ক্রিন রোটেট চৈতন্য আমি বুঝতে পারছি। অ্যাকচুয়ালি লাইফটা যখন ঢুকে যাই তখন আমি ডিএনডি টা স্টাফ মানে মোডে দিতে ভুলে গেছি, যে কারণে হচ্ছে না। সঙ্গীত একদম 7 বছর ব্যাপী অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা, আমরা সেই অংশটা আসবো। তুমি একদম ঠিক বলছো, হাতে কলমে কাজের মাধ্যমে শিক্ষা। দেখো আমি তুমি যেটা বলেছো ঠিক সেই অংশটা দিয়েই শুরুটা করবো। ওটা দ্বিতীয় না বলেছে, তিনি এমন একটা শিক্ষার কথা বলেছিলেন যে 1937 খ্রিস্টাব্দে তিনি যে বেসিক এডুকেশন বা বুনিয়াদী শিক্ষার কথা বলেছিলেন, আর যেটাকে নই তালিমও বলা হয়, যে নতুন ধারণার কথা তিনি দিয়েছিলেন। সেই শিক্ষাটা কিরকম হবে? সেই শিক্ষাটা হবে লার্নিং বাই ডুইং, অর্থাৎ কাজের মাধ্যমে শিক্ষা। এবং তার এর যে স্লোগান বলা যেতে পারে, স্লোগান, আচ্ছা কোন কালিটা দেখা যাচ্ছে ভালো স্পষ্ট, এই স্লোগান যদি বলা যায় তাহলে লার্নিং বাই ডুইং এবং এডুকেশন থ্রু ক্রাফট, হাতের কাজ, অর্থাৎ হাতের কাজের মাধ্যমে শিক্ষাটা হবে। এবং লার্নিং বাই ডুইং অর্থাৎ কাজ করার মধ্য দিয়ে শিক্ষাটা হবে, যেটাকে তোমরা সক্রিয়তা ভিত্তিক শিক্ষণ আমরা বিভিন্ন জায়গায় পরবর্তী ক্ষেত্রে পেয়েছি, যে যারা শিক্ষার্থী তারা নিজেরা হাতে কলমে করবে। মানে মূল স্লোগান ছিল লার্নিং বাই ডুইং এবং এডুকেশন থ্রু ক্রাফট। তাহলে এখনো পর্যন্ত যেটুকু নির্যাস পেলাম, তার পটভূমিটা বললে এই কখন শুরু হয়েছিল, কেন বেসিক এডুকেশন, কেন বুনিয়াদি, এবং সেটা নই তালিম কেন বলা হচ্ছে, এবং তারপরে বলো সেই শিক্ষার মূল কথাই ছিল লার্নিং বাই ডুইং এবং এডুকেশন থ্রু ক্রাফট। অর্থাৎ করার মধ্যে, কিছু একটা করার মধ্যে দিয়ে শিখন হবে, এবং সেই এডুকেশন থ্রু ক্রাফট, হাতের কাজের মধ্য দিয়ে। ঠিক আছে, এই অংশটা গেল। তাহলে পটভূমি হলো, স্লোগান হলো, এবং এই শিক্ষার বিশেষ কয়েকটি বৈশিষ্ট্য। বিশেষ বৈশিষ্ট্য বলতে আহ ওই জায়গাগুলো নোট রাখবে। এখন পর্যন্ত যে পাঠটুকু বললাম সেই জায়গাগুলো তোমরা নোট রাখবে, আর চ্যাটে যদি কিছু থাকে তাহলে সেরকম করে বলে নিতে পারো। মূল ছিল হস্তশিল্প কেন্দ্রিকতা। হস্তশিল্প কেন্দ্রিকতা তার মানে হাতের কাজ তারা করবে, এবং সেই হাতের কাজের মধ্য দিয়ে তারা আহ শিক্ষা, যেমন সুতো কাটা থেকে শুরু করে গার্ডেনিং, ক্রিয়েটিভিটি, আর্ট অ্যান্ড কালচার, এগুলো তারা নিজেরা করবে। তারপরে এই শিক্ষার মূল ছিল হস্তশিল্প কেন্দ্রিকতা, অর্থাৎ হাতের যে ধরনের কাজ, হাতের কাজ ছেলে মেয়েরা করবে, শিক্ষার্থীরা করবে, আর সেই হাতের কাজের মধ্য দিয়ে তারা শিক্ষাটা করবে। অর্থাৎ একদিক থেকে যেরকম হাতে কলমের কাজ, হাতে কলমের শিক্ষা, তো সেই শিক্ষার মূল বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর ছিল হস্তশিল্প কেন্দ্রিকতা। 2 নম্বরে ছিল অনুবন্ধ প্রণালী। অনুবন্ধ প্রণালীকে বলো, এটা ঠিক কোনটা? যেরকম ভাবে তোমরা যখন ক্লাস ডেমো দাও, তাহলে একটা সাবজেক্টের সাথে আরেকটা সাবজেক্টের যে সমন্বয় সাধন, একটা সাবজেক্টের সাথে আরেকটা সাবজেক্টের যে সামঞ্জস্য, সেটাকে বলছে অনুবন্ধ প্রণালী। কি রকম কোরিলেশন, সঙ্গীতা একদম ঠিক। এই কোরিলেশন বা অনুবন্ধ প্রণালী হচ্ছে কি রকম, ধরো যদি উম, মহাত্মা গান্ধী তো মানে চরকার কাজ করেছিলেন, তাহলে সেই আমরা যদি চরকা কাপড়ার কাজ তাদেরকে দিয়ে করাই বা সেটা যদি জানে, তাহলে তারা শিখবে হয়তো আমাদের যে সুতো তৈরির ইতিহাসটা, সেই সুতো তৈরির ইতিহাসটা সেখান থেকে শিখতে পারবে। তাহলে ওখানে তোমার কাজের মধ্যে দিয়ে ইতিহাসের সাথে সমন্বয় হলো, এবং সেই সুতো কেন্দ্রিক সেখানে যদি আমরা গণিতের সাথে সমন্বয় করি, তাহলে একদিক থেকে হস্তশিল্প কেন্দ্রিকতা হবে, আরেকটা ইন্টিগ্রেটেড বা সমন্বিত শিক্ষা মতন, একদম ঠিক। এই দুটো গেল। এই চার্টে তোমরা খুলে রাখতে পারো, একটু পার্টিসিপেট করো, তাহলে আবার সেটা পড়তে দেখতে সুবিধা হবে, বা তোমরা ইন্টারেক্টিভ থাকছো এটা আমি বলতে পারবো। এখানে ধরো তুমি আহ সুতোর শেখাতে গিয়ে
স্বপন মাহাতো হ্যান্ড রেজ। বলো স্বপন, কি বলছো? স্বপন কিছু বলতে চাইছো? যাক, চ্যাট খোলা আছে, এখানে বলতে পারো। এটা একটা গেল। আরেকটা হবে স্ব অর্থ সংস্থান। অর্থাৎ এই প্রথম যে হস্তশিল্প কেন্দ্রিকতা, হাতের কাজের মধ্য দিয়ে যে তারা করবে, তা হাতের কাজের মধ্য দিয়ে করবে। 2 নম্বর একটা সাবজেক্ট করতে, সুতো করতে মানে আমি যদি চরকা কাটার তাদেরকে যদি শেখানো হয়, তাহলে সুতো তৈরির ইতিহাস জানবে, তাহলে ইতিহাসের শিক্ষা হয়ে গেল। সুতোর পরিমাপ জানবে, মিটার জানবে, সেন্টিমিটার জানবে, ফুট জানবে, গজ জানবে, তাহলে তো সেখানে তার ম্যাথেরও ক্লাস হয়ে গেল। এটা হচ্ছে অনুবন্ধ প্রণালী। এবারে স্ব অর্থ সংস্থান কিরকম, যেহেতু হস্তশিল্প কেন্দ্রিকতা আছে, মানে হাতের কাজ যেহেতু সেখানে থাকবে, তাহলে হাতের কাজ যদি পুতুল শেখানো হয়, পুতুল তৈরি যদি শেখানো হয়, তাহলে পুতুল তৈরি শেখালে সেই পুতুল বিক্রি করে, মানে বাজারজাত করে সেখান থেকে যে অর্থটা আসবে, সেই অর্থটা দিয়ে কিন্তু ছেলে মেয়েদের পড়ার যে খরচ বা বিদ্যালয় প্রতিষ্ঠানের যে শিক্ষা সংক্রান্ত যে খরচ বা ব্যয়ভার, সেটা সেই স্কুলগুলো সেখান থেকে মিট করে নিতে পারবে। আর যদি বলো কারো কিছু আছে, আর বিশেষ গুরুত্বপূর্ণ পয়েন্ট, বনশ্রী হ্যান্ডেল করছে, বলো। আচ্ছা, এটা দেখা যাচ্ছে নিশ্চয়ই। 4 নম্বরটা হবে, যেটা প্রথমে বলেছিলে, শিক্ষাটা হবে অবৈতনিক ও বাধ্যতামূলক। শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছে বেতন নেওয়া যাবে না, এবং বাধ্যতামূলক তাদেরকে দেবে, যেটা আমরা পরবর্তী ক্ষেত্রে তোমার আহ বিভিন্ন সময় পাচ্ছি, যার শিক্ষানীতি বলো, সর্বশিক্ষা মিশন বলো, রাইট টু এডুকেশন অ্যাক্ট বলো। তাহলে অবৈতনিক ও বাধ্যতামূলক। আর 5 নম্বর যেটা, আমি তোমার এই দিকেই দেখি। তাহলে এই 1 2 3 4টা যদিও করে এই কয়েকটা টপিক যথেষ্ট, তবুও যদি মনে হয় যে এটা করবে, এই গান্ধীজি কিন্তু সেখানে মাতৃভাষার মাধ্যমে শিক্ষার কথা বলেন। মাতৃভাষার মাধ্যমে শিক্ষার কথা বলেন। আচ্ছা, আমি কিন্তু কোশ্চেন অ্যান্সারের জন্য, মানে আমাদের অ্যাপসে, আমাদের যে অ্যাপসটা ক্লাস ক্লাস করেছে তোমরা জানো, এর সাথে জুমের একটা টাই আপ আমরা করেছি, যে অ্যাপসে যে ক্লাসটা এখন আমি তোমাদের শুধু মেসেজ দেখতে পাচ্ছি। তো পরের দিন থেকে সেট আপটা চেঞ্জ হয়ে যাবে 2 3 দিনের মধ্যে, যে তোমরা মেসেজ দেখতে না, সেখানে ইন্টারেক্টিভ তোমাদের ভয়েস এন্ড ভিডিও আমরা দুটোই দেখতে পাবো। দ্যাটস অল। এটা এখানে আরো অনেক কিছু বিষয়গুলো আছে, স্যার সমন্বিত সাউন্ড বাস্তব। হ্যাঁ, স্যার সাউন্ডটা একটু অন্যরকম আসছে। সাউন্ড ওরকম আসছে। হ্যাঁ, একটু কর্কশ টাইপ আসছে, মানে ক্লিয়ারলি কথাটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, কি বাফারিং হচ্ছে, কেটে কেটে আসছে? হ্যাঁ, যেমন একটু ব্যাসটা অনেকটা বেশি দেওয়া আছে ওরকম মনে হচ্ছে। আচ্ছা, তারপরে সেই ডিজে মেশিন মতো লাগছে নাকি? হ্যাঁ হ্যাঁ, একদম। যা চলে। এটা তো অ্যাকচুয়ালি সাউন্ডের, মানে ফোনের থেকেই ক্যামেরা, মানে আলাদা করে কিছু নেই। তবু আমি একবার দেখবো। আচ্ছা, তুমি যে ভয়েস রেজ করলে, আমি এদেরকে এর আগে বলেছি, এরা কেউ ভয়েস রেজ, কে বলছো তুমি বলো তো একটু? একটু আওয়াজটা পাতলা হলেই বেশ হতো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমার হেডফোনে আরো আওয়াজটা, একটু। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি আমারও। আহ, কে বলছো তুমি? আমি স্বপন মাহাতো স্যার। ও আচ্ছা, তার মানে হ্যান্ড রেজ করার পর আমি যদি হ্যান্ড রেজটা অ্যাকসেপ্ট করি, তারপরেই বোধহয় অডিওটা চালু হচ্ছে। কি স্যার? মানে তুমি একটা হ্যান্ড রেজ করেছিলে তো, হ্যাঁ। ওই হ্যান্ড রেজটা অ্যাকসেপ্ট করলেই অডিওটা নিতে পারছি আমি। দেখি, আমি একটা নিচ্ছি। ঠিক আছে। তোমার এটা ভয়েসটা একটু এ করো, কাটো তো, স্বপন।
আরেকটা আমি অ্যাকসেপ্ট করেছি, মৌমিতা বলো। তো ওটাই দেখছিলাম কিভাবে ভয়েসটা যাচ্ছে। দ্যাটস অল। ঠিক আছে, আমার এটা একটু জানার ছিল, এটা আগের দিন ছিল না ফিচার্সটা, ওরা দিয়েছে। তাহলে আমার একটা সুবিধা হবে, আমি কোশ্চেনটা করতে পারবো। ঠিক আছে মৌমিতা। রামকৃষ্ণ বলো। রামকৃষ্ণ অ্যাকসেপ্ট করেছি এরকম করছো, বলো, বেশি সময় দেওয়া যাবে না। পারমিতা বলো তো। হ্যাঁ স্যার, দেখছিলাম ওটাই যে ওয়াচটা হচ্ছে। ঠিক আছে, তোমাকে তাহলে আমি কোশ্চেন করবো। করুন। কোশ্চেন আমি আগের দিন কি পড়িয়েছিলাম বলো। আচ্ছা তুমি আমাকে আহ, কোথা থেকে বলো, তুমি কোনটা পড়েছো লাস্টে সেটাই বলবো। সে এনসিএফটাই লাস্ট হয়েছিল। লাস্ট এনসিএফ, তো তুমি তাহলে বেশ, এনসিএফ 2005 এর মোটোটা বলো, স্লোগানটা বলো, বা ওর দুটো বৈশিষ্ট্য বলো। স্যার ওই যে পাঠ্যক্রমে মানে পাঠ্যক্রমের সাহায্যে আর মানে শ্রেণীকক্ষে যে মানে ওটার পরিবেশ অনুযায়ী মূল্যায়ন শিক্ষা হিসেবে ছিল স্যার। শ্রেণীকক্ষের পরিবেশ ছিল, মোট চারটা বলেছিলাম। হ্যাঁ স্যার, চারটা একটা তোমার, হ্যাঁ, পাঠ্যক্রম, প্যাডাগোগি, পাঠ্যক্রম, পেডাগোগি, আর স্কুল শ্রেণীকক্ষের পরিবেশ আর মূল্যায়ন। হ্যাঁ শ্রেণীকক্ষের পরিবেশ, আর একটা মূল্যায়ন ও পরীক্ষা সংস্কার। হ্যাঁ স্যার। এর মোটোটা মূল, এটা দিয়ে যেখান থেকে শুরু করবে দেখবে লাস্ট লাইনে বলেছিলাম যে হ্যাঁ স্যার, এটা ওই যে যে লার্নিং হ্যাঁ, বার্ডেন, বোঝাহীন বা ভারমুক্ত শিখন। বার্ডেনলেস এডুকেশন। আর তুমি আরেকটা বলো, এনসিএফ 2005-এর পরে আর কখন হয়েছে? 2005-এর পরে 22 না, 22-এ কি হয়েছে? 22-23 ছিল। তুমি ওই যে ছিল, এবার আমি বলবো। 3 বছরের যে 3 থেকে 8 বছরের যে মানে হম, আগে নামটা বলতে হবে, নামটা। আচ্ছা, এনসিএফ এফএস। এনসিএফ এফএস। আচ্ছা। তুমি একটু, এনসিএফ এফএস, দাঁড়া 1 সেকেন্ড। তো আমি কাটছি, কিছু জিজ্ঞাসা থাকলে আবার আসবে। এনসিএফ এফএস এর পরে হ্যাঁ, ওই যে সে একটা মথনকে নিচ্ছে। মথন, এনসিএফ এফএস টা বলো আর এনসিএফ এসি টা বলো। এনসিএফ এফএস, এনসিএফ এসি, কি হলো মথন? হ্যাঁ স্যার, স্যার বলছিলাম ওই ওয়ার্ধা প্লেনটা স্যার একবার বললে ভালো হয়। কিটা? ওয়ার্ধা প্লেন যেটা বললেন।